নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের প্রোটেস্ট শুরু হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই প্রোটেস্টটা কেন হচ্ছে এবং এটা কিভাবে বাংলাদেশের অর্থনীতি এবং মানবাধিকারের উপর প্রভাব ফেলেছে, এবং কেন অনেকে বলছে যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, যে একসময় গণতন্ত্রের আশার প্রতীক ছিল, সে এখন নিজে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। এই সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে কি চলছে। গত 24শে মে 2025 থেকে পুরো বাংলাদেশের মধ্যে একটা প্রতিবাদের ঝড় বইছে। ঢাকার সচিবালয় থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর সব জায়গায় মানুষ রাস্তায় নেমে পড়েছে। স্লোগান, মিছিল, ধর্ণা, এমনকি শিক্ষকরা স্কুল বন্ধ করে ধর্মঘটে যোগ দিচ্ছে। কিন্তু এত বড় প্রোটেস্টের প্রধান কারণ কি? এর পেছনে রয়েছে একটা নতুন আইন। সম্প্রতি বাংলাদেশ সরকার পাবলিক সার্ভিস অর্ডিন্যান্স 2025 পেশ করেছে। এই আইনটিকে অনেকে কালা আইন বলছে। এটা এমন একটা আইন যে কোনো সরকারি কর্মচারীকে কোনো রকমের কারণ ছাড়াই চাকরি থেকে বের করে দেওয়ার ক্ষমতা দিচ্ছে। মানে আপনি ভেবে দেখুন, আপনি হয়তো বাংলাদেশের মধ্যে একজন সরকারি কর্মচারী, হঠাৎ করে সরকার বললো যে তুমি আর চাকরি করতে পারবে না। এর কারণ কি? এর কোনো কারণ নেই। আর আপনি এর বিরুদ্ধে কোনো আদালতে শুনানিও করতে পারবে না। তাহলে এটা কি ঠিক হচ্ছে? আর এর জন্য এই আইনের বিরুদ্ধে মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমরা যদি একটু পেছনে ফিরে দেখি, 2024 সালে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমেছিল শুধুমাত্র সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বিরুদ্ধে। সেই প্রতিবাদ শেখ হাসিনার 15 বছর শাসনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যার ফলাফল প্রায় 1400 মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষ আহত হয়, এবং শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। এই বিশৃঙ্খলার মধ্যে মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মোহাম্মদ ইউনূসটাকে, এই মোহাম্মদ ইউনূস হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যে গরিব মানুষের জন্য ক্ষুদ্র ঋণের ধারণা করেছিল। আর তার জন্যই 2006 সালে সে শান্তিতে নোবেল পুরস্কার পায়। ছাত্ররা তাকে পছন্দ করে নিয়েছিল কারণ সে শেখ হাসিনার একটা বড় সমালোচক ছিল। তাকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল একটাই কারণে, যে বাংলাদেশকে দ্রুত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করা। কিন্তু আজকে 9 মাস হয়ে যাওয়ার পর সে নিজেই একটা সমালোচনার মুখে করছে, কারণ সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা অগণতান্ত্রিক। এবার এই কালাকানুন বা পাবলিক সার্ভিস অর্ডিন্যান্সকে একটু সহজ করে বুঝিয়ে বলি। এই আইনের মধ্যে বলা আছে যে সরকার চাইলে যে কোনো সরকারি কর্মচারীকে, যারা মন্ত্রণালয়ের মধ্যে কাজ করে বা প্রশাসন চালায়, তাদেরকে সরকার চাইলে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, কোনো রকমের বিচার ছাড়া, কোনো রকমের ব্যাখ্যা ছাড়া। এটা সরকারি কর্মচারীদের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ। মানে এক কথায় বলতে গেলে সরকার চাইলে যাকে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। কিন্তু আমরা যদি বাংলাদেশের সংবিধান দেখি, বাংলাদেশের সংবিধানে বলা আছে যে কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে সরানোর আগে তাকে ন্যায্য শুনানির সুযোগ দিতে হবে। কিন্তু এই কালা আইন সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে। অনেকেই বলছে যে ইউনূস সরকার এই আইনটাকে ব্যবহার করে সে তার বিরোধীদের সরিয়ে দেবে আর শুধুমাত্র তার পছন্দের লোকদেরই রাখবে। এটা ঠিক যেন একটা খেলার মাঠে শুধুমাত্র নিজের দলের খেলোয়াড়দের খেলতে দেওয়া। আর তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে 24শে মে থেকে। সরকারি কর্মচারীরা যারা সচিবালয়ে কাজ করে তারা বলছে যে এটা আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আর এই আইনের জন্য তার সঙ্গে যোগ দিচ্ছে ছাত্ররা, শিক্ষকরা, এমনকি সাধারণ মানুষরা। প্রথমত সরকারি কর্মচারী, এরা হচ্ছে সচিবালয় অফিসার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আমলারা। তারা মনে করছে যে এই আইন তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে এই আন্দোলনের মধ্যে ছাত্ররাও যোগ দিচ্ছে। মনে আছে 2024 সালে ছাত্ররাই কিন্তু শেখ হাসিনাকে সরিয়েছিল, আর সেই ছাত্ররাই কিন্তু আজকে আবার রাস্তার মধ্যে নেমে এসেছে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে শিক্ষকরাও। অন্যদিকে আবার প্রাইমারি স্কুলের শিক্ষকরাও ধর্মঘট করছে। তাদের প্রধান দুটো দাবি, প্রথমত হচ্ছে তাদের বেতন বাড়ানো, দ্বিতীয়ত হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী চাকরি দেওয়া। এর ফলে বাংলাদেশের মধ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে পড়ছে। বর্তমানে ঢাকা সচিবালয় এখন এই প্রতিবাদের কেন্দ্র। যেমন ভারতের মধ্যে সেন্ট্রাল সেক্রেটারি, ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে এই সচিবালয়। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনার মধ্যে মানুষ রাস্তার মধ্যে নেমে এসেছে। প্রতিদিন মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে যে ইউনূস তুই গদি ছাড়। যার ফলে বাংলাদেশ সরকারের কাজকর্ম প্রায় থমকে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস সরকার এই প্রতিবাদের বিরুদ্ধে কি করছে? সে কি মানুষের কথা শুনছে, নাকি মোহাম্মদ ইউনূস সেই শেখ হাসিনার মতো প্রতিষ্ঠাকে দমানোর চেষ্টা করছে? কিন্তু এখানে স্যাড রিয়েলিটি হচ্ছে বর্তমানে মোহাম্মদ ইউনূস সরকার পুলিশ, মিলিটারি ফোর্স, এমনকি শহীদ টিমকে পাঠিয়েছে তাদের এই প্রতিবাদকে বন্ধ করতে। এরা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর স্পেশাল ওয়ান অ্যান্ড ট্যাক্টিসকে পাঠানো হয়েছে এই আন্দোলনকে দমন করার জন্য। এমনকি দেখা যাচ্ছে যে ঢাকা এবং সিলেটের মধ্যে লাঠিচার্জ, রাবার বুলেট এবং টিয়ার গ্যাসকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনেকেই আহত হয়েছে। এমনকি সরকার সেকশন 144 জারি করেছে, যার মানে 4 জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবে না। এমনকি বাংলাদেশের মধ্যে ইন্টারনেট পরিষেবা ধীর গতি করে দেওয়া হয়েছে, যাতে মানুষ সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। এটা ঠিক যেন সেই শেখ হাসিনার সময় মতো। তখনও ঠিক এমন ভাবে জোর করে এই প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু বর্তমানে মজার ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার সে নিজেও সেই একই পথে হাঁটছে। এই প্রতিবাদের মধ্যে মোহাম্মদ ইউনূস সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা শেখ হাসিনা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। মানে হচ্ছে এই দল আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটা রাজনৈতিক দল। যেমন ভারতের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দুটো বড় দল আছে, আমরা যদি কোনো একটা দলকে নিষিদ্ধ করে দিই তাহলে ভারতের মধ্যে কি অবস্থা হতে পারে, ঠিক তেমন ভাবেই বাংলাদেশের মধ্যে একটা বড় দলকে দমন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্তটা একবারই অগণতান্ত্রিক। আওয়ামী লীগের সমর্থকরা বলছে যে এটা আমাদের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিচ্ছে, যার ফলে তারাও রাস্তায় নেমে এসেছে। এছাড়া বাংলাদেশের ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি বলছে যে দ্রুত নির্বাচন করতে, তারা চায় 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাক। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার বলছে যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এখানে মোহাম্মদ ইউনূস সরকার চাইছে যে সে ক্ষমতার মধ্যে বসে থাকতে, এবং সে ক্ষমতার মধ্যে বসে থেকে 2026 সালের জুনের পর সে ইলেকশন করতে চাইছে। আর এই নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত নির্বাচন চায়। এমনকি মোহাম্মদ ইউনূস সরকার বলছে যে সে পদত্যাগ করতে প্রস্তুত যদি বাংলাদেশের সংস্কার নিয়ে ঝগড়া চলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিরকম ধরনের সংস্কার হচ্ছে, বাংলাদেশের জনগণের বাকরুদ্ধ করে দেওয়া হচ্ছে। যদি কোনো কর্মকর্তা বাংলাদেশ সরকারের অধীনে কাজ করে তার গলাকে চেপে ধরা হচ্ছে, যাতে সে সরকারের বিরুদ্ধে কোনো রকমের কথা না বলতে পারে। এই প্রতিবাদ শুধুমাত্র রাজনীতি নয়, বাংলাদেশের অর্থনীতিকেও ধসিয়ে দিচ্ছে, যার ফলে বাংলাদেশের মধ্যে জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার দাম কমে যাচ্ছে। গত কয়েক মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রায় 9.5% ছাড়িয়ে গেছে, এবং গত এক বছরে টাকার মূল্য 15% কমে গেছে, যার ফলে বিদেশি বিনিয়োগ 20% কমে গেছে। কারণ কোনো ব্যক্তি বা কোনো দেশ চায় না যে কোন একটা অস্থিতিশীল গভর্নমেন্টের আন্ডারে টাকা লাগাতে। এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরে রপ্তানি বন্ধ হয়ে গেছে। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের 80% রপ্তানি পরিচালনা করে, যার ফলে দেশের টাকার আয় কমছে। এই গত 9 মাসে বেকারত্ব প্রায় 5.2% থেকে 6.1% পৌঁছে গেছে। বাংলাদেশের মধ্যে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে, মানবাধিকারকে নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। ইউনাইটেড নেশন আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে বাংলাদেশের মধ্যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে, মিডিয়া হাউসকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি হিন্দু, আহমদ, মুসলিম পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের উপর হামলা চালানো হচ্ছে। গত বড়দিনে বান্দরবানে 17টি খ্রিস্টান ত্রিপুরা বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে নিয়ে সংকট প্রকাশ করেছে। ইউনাইটেড নেশন আর আমেরিকা বলছে যে দ্রুত নির্বাচন করো, না হলে বাংলাদেশের সব সাহায্য বন্ধ করতে হবে। আর এদিকে ভারত এবং চীন সবকিছু চুপচাপ দেখছে, তবে ভারত সীমান্তের মধ্যে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে কি হতে পারে। মোহাম্মদ ইউনূস সরকারকে যে সংস্কারের জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, ইউনূস যদি সেই সংস্কারে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আরো অশান্তির দিকে যেতে পারে। ছাত্ররা যাকে ক্ষমতায় নিয়েছিল এখন কিন্তু সেই ছাত্ররাই তার বিরুদ্ধে। যদি সে পদত্যাগ করে দেয় তাহলে সেনাবাহিনী বা অন্য কেউ ক্ষমতা নিয়ে নিতে পারে। বাংলাদেশের মানুষ একটা নতুন শুরু চাইছিল, কিন্তু আজ তাদের আশা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আমি আশা করছি যে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করা হবে। তবে মোহাম্মদ ইউনূসের সামনে এখন একটা কঠিন সময়। এখানে আপনার কি মনে হয়, মোহাম্মদ ইউনূস কি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবে, নাকি বাংলাদেশের মধ্যে আরো সমস্যা বাড়িয়ে দেবে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।